নমস্কার, আমি অয়ন। প্রথমেই চলে যাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কৃষি বিল নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন সেই খবরে। আপনারা জানেন গতকালই খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হরসিমরত কাউর তিনি পদত্যাগের কথা বলেন কৃষি বিলের বিরোধিতা করে। আর আজকে একটি অনুষ্ঠানে কৃষি বিলের সমর্থনে আক্রমণাত্মক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন ফড়েদের দালালি চলছে, কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে। বিরোধীদের নিশানা নরেন্দ্র মোদীর। এই বিল কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে দাবি প্রধানমন্ত্রীর। রোজগার বাড়বে কৃষকদের, আয় বাড়বে কৃষকদের, প্রধানমন্ত্রীর দাবি। जो लोग दशकों तक देश में शासन करते रहे हैं, सत्ता में रहे हैं, देश पर राज किया है, वो लोग किसानों को इस विषय पर भ्रमित करने की कोशिश कर रहे हैं, किसानों से झूठ बोल रहे हैं, भांति भांति के भ्रम फैला रहे हैं। जिस एपीएमसी एक्ट को लेकर अब ये लोग राजनीति कर रहे हैं, एग्रीकल्चर मार्केट के प्रावधानों में बदलाव का विरोध कर रहे हैं, उसी बदलाव की बात इन लोगों ने अपने घोषणा पत्र में भी लिखी थी। लेकिन अब जब एनडीए सरकार ने यह बदलाव कर दिया है तो ये लोग इसका विरोध करने पर, झूठ फैलाने पर, भ्रम फैलाने पर उतर आए हैं। কথা বলবো প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কৃষাণু, গতকাল থেকে শিরোমণি আকালি দল এনডিএর শরিক, তাদের যে চাপ কৃষি বিল নিয়ে, তাতে একটু চাপে তো, অস্বস্তিতে তো বটেই কেন্দ্রীয় সরকার। আজকে প্রধানমন্ত্রীর এই বিল নিয়ে আক্রমণ, এটাই ভবিতব্য ছিল কিনা, এবং প্রধান টার্গেট কংগ্রেস? কৃষাণু। একেবারেই অয়ন, কারণ হচ্ছে যে যেটা মূলত বিজেপির অভিযোগ যে কংগ্রেস যে ম্যানিফেস্টো প্রকাশ করেছিল 2019-এর ভোটের আগে, তাতেও ওই এপিএমসি অ্যাক্ট যেটা আছে তাতে সংস্কারের কথা বলা হয়েছিল, এবং এমনকি এটা পর্যন্ত তারা অভিযোগ করছে যে পাঞ্জাবে যে ক্যাপ্টেন অমরিন্দর সিং এর যে সরকার আছে তারা এই আইনটাকে, এই এপিএমসি অ্যাক্টের সংস্কারটাকে, কৃষি সংস্কারকে আইনেও পরিণত করেছেন। এটাকেই কিন্তু নিশানা করেছেন মোদী, যে যদিও তিনি নাম তোলেননি, কিন্তু বিরোধীদের নিশানা করে বলছেন তারা অপপ্রচার করছে, মিথ্যা কথা বলছে এবং কৃষকদের বিভ্রান্ত করছে। যে বিলের মাধ্যমে আসলে ফরের রাজ খতম হবে, তা সেই বিলটাকে বিরোধিতা করতে গিয়ে তারা আসলে ফরের সমর্থনেই কথা বলছেন। ধন্যবাদ কৃষাণু। কৃষি বিল নিয়ে বিড়ম্বনায় মোদী সরকার। সংসদে 3টি প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হরসিমরত কাউর বাদল। শিরোমণি আকালি দলের তরফে মোদী মন্ত্রিসভার একমাত্র সদস্য ছিলেন হরসিমরত। আকালি প্রধান সুখবীর সিং বাদলের অভিযোগ, কেন্দ্রের পেশ করা 3টি কৃষি বিলই কৃষক বিরোধী। এতে কৃষকরা ফসলের ন্যূনতম দাম থেকেও বঞ্চিত হবেন। এর প্রতিবাদেই মন্ত্রিসভা ছাড়ার সিদ্ধান্ত। হরসিমরতের পদত্যাগে প্রবল বিড়ম্বনায় বিজেপি। প্রস্তাবিত 3টি বিলের বিরোধিতায় দেশের বিভিন্ন রাজ্যে কৃষক বিক্ষোভ চলছে। मेरा ये कहना था कि जिसके भले के लिए आप लेके आ रहे हैं, जब उसको वो विरोधी समझ रहा, आप ऐसा बिल ना लेके आए, उनको भरोसे में लेके आए। लेकिन दुख जरूर हुआ कि पार्लियामेंट में बिल उसी ऑर्डिनेंस के तरीके में आया, बिना कोई संशोधन के, बिना कोई किसानों के साथ बातचीत करे। जो किसान, बूढ़े बुजुर्ग, बच्चे कई दिनों से सड़कों में बैठे हुए हैं, जीटी रोड जैम करी है, रेल की पटरियों में बैठे हुए हैं, धूप बारिश सब छोड़ के कि ये हमारा भविष्य खत्म हो रहा है, कहीं ना कहीं उनके ऊपर ये बिल थोप के उनको बोला जाए कि आपके भले में है, उनकी सुरक्षा तक नहीं की जाए। ये मेरी ज़मीर को मंजूर नहीं था कि मेरी पार्टी इसका विरोध करे, लेकिन मैं उस सरकार का हिस्सा बनूं जो एक किसान विरोधी बिल माना जाए, जिस करके मैंने अपने पद से इस्तीफा देके इस बिल के विरोध में मैंने अपनी वोट डाली। শরিকের কাছে ধাক্কা খাওয়ার পর টুইট করেছিলেন এই ভার্চুয়াল অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিরোমণি আকালি দলের মন্ত্রীর পদত্যাগ আর দেশজোড়া কৃষক বিক্ষোভ, কৃষি বিল নিয়ে প্রবল চাপের মুখে টুইটে কৃষকদের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের বার্তায় বললেন, লোকসভায় 2টি ঐতিহাসিক কৃষি বিল পাশ হয়েছে, কৃষকদের আমি আশ্বস্ত করছি। টুইটে আরো বলেন, এই বিল কৃষকদের সামনে নতুন সুযোগ হাজির করবে। কৃষকদের বার্তা নরেন্দ্র মোদীর। তিনি লিখেছেন, বিভিন্নভাবে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি জানাতে চাই,
যে সরকার সহায়ক মূল্যে কৃষি পণ্য কেনা চালিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কৃষকরা সরকারকে ফসল বেচতে পারবেন সরাসরি, চাইলে তাদের সামনে বিকল্পও থাকবে। যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল অনুষ্ঠানে বিরোধীদের আক্রমণ করলেন, তার আগেই তিনি কৃষকদের বার্তা দিয়েছেন টুইটে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীও বক্তব্য রেখেছেন। তার দাবি, কোনোভাবেই কৃষক স্বার্থ ক্ষুণ্ণ হবে না। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং तोमरेর দাবি। कुछ लोगों ने राजनीतिक दृष्टि से इसका विरोध किया है, क्योंकि इन विधेयकों में किसान के विरुद्ध एक शब्द भी नहीं है। अपने मैनिफेस्टो में इस प्रकार की बातें कहती आई है, लेकिन कांग्रेस को करने की हिम्मत नहीं पड़ी। समर्थन मूल्य पर खरीदी होती रही है, आज भी हो रही है और आने वाले कल में भी होती रहेगी। किसी को शंका करने की आवश्यकता नहीं। চলে যাচ্ছি শিলিগুড়িতে রাজনৈতিক কর্মসূচি। বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুমধুমার শিলিগুড়ি। দেখছেন সেই ছবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। বিজেপির আইন অমান্য কর্মসূচি, যেখানে সৌমিত্র খাঁ উপস্থিত রয়েছেন, সায়ন্তন বসু উপস্থিত ছিলেন এবং সেই শিলিগুড়িতে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি আইন অমান্য কর্মসূচি ঘিরে। দেখছেন সেই ছবি, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। চলে যাব আমাদের প্রতিনিধি পার্থ প্রতিমের কাছে। পার্থ প্রতিম, কি খবর, কিরকম কর্মসূচি হলো এবং কতটা সফল হলো বলা যায় বিজেপির আইন অমান্য কর্মসূচি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই আইন অমান্য কর্মসূচি তারা ডাক দেয় জেলা বিজেপি, এবং সেই মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিল শুরু হতে যখন হাসমি চকে এসে মিছিল পৌঁছায়, সেখানেই পুলিশ ব্যারিকেড করে রাখে এবং সেই ব্যারিকেডের সামনে এসেই মিছিল আটকে দেয়। তারপরে কিন্তু পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলে, দফায় দফায় ধস্তাধস্তি চলে। তারপর একটি অ্যাম্বুলেন্স ঢুকে যায় সেই মিছিলে। সেই অ্যাম্বুলেন্সকে পাস করানোর ফাঁকেই তারা পুরো ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে একদম হাসমি চকে, এবং তারপর পুলিশ তাদের ধরপাকড় শুরু করে মৃদু লাঠিচার্জ চালায় বলে বিজেপির অভিযোগ। তারপরে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে যায় হাসমি চকে, এবং সেখানে দাঁড়িয়েই সেই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকেই শিলিগুড়ি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তন বসু এবং সৌমিত্র খাড়া যে আজ ছিল এই শিলিগুড়িতে মিছিলের একটি ট্রেলার, এখনো সিনেমা বাকি রয়েছে এবং এরপরে ফের শিলিগুড়িতে মিছিল হবে, এবং এই সময় যদি পুলিশ আটকানোর চেষ্টা করে তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড ঘটবে এবং তার দায়ে থাকবে কিন্তু রাজ্য পুলিশ এবং প্রশাসন। এবং স্বাভাবিকভাবেই আজকে মিছিল হলো, দীর্ঘদিন বাদে এই মিছিল করে জেলা বিজেপি, যা সামনে শিলিগুড়ি পুরসভার ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু একটা এই মিছিলের যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব ছিল। ধন্যবাদ পার্থ। এবার চলে যাচ্ছি গাইঘাটায়। গাইঘাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিশ্বকর্মা পুজোর দিন দু দলের সংঘর্ষে দুপক্ষের 4 জন আহত। তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি ঘটনা ঘটেছে? দেখো, গতকাল বিশ্বকর্মা পুজোর পরে মদ্যপানের পরে বিজেপি এবং তৃণমূলের দুই সমর্থক নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই বচসা ঘিরেই তৃণমূল এবং বিজেপির মধ্যে মারপিট বাঁধে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তোলা হয়। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে যে অভিযোগটা তোলা হয় যে বিজেপি কর্মীদেরকেও রাতে তৃণমূল কংগ্রেসের একদল বাহিনী তারা মারধর করে দুই বিজেপি কর্মীকে এবং তাদের বাড়িতে গিয়ে চড়াও হয়, এবং দুপক্ষেরই অভিযোগ দায়ের হয়েছে গাইঘাটা থানায়। অভিযোগের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। গাইঘাটা বকচড়া গ্রামে কিন্তু এই নিয়ে আগেও বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং উত্তপ্ত পরিস্থিতি ছিল। ঠিক তেমনই আজও কিন্তু থমথমে পরিবেশ রয়েছে এলাকায়। তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ দায়ের করার ফলে দু দলেরই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি গাইঘাটা থানার পুলিশ। এখনো কিন্তু পরিস্থিতি সেরকম ভাবেই রয়েছে। ধন্যবাদ অনিরুদ্ধ। পাঁশকুড়ায় গতকাল একটি গোডাউনে বোমা জাতীয় কিছু পাওয়া যায় এবং তারপরে সেটি নিষ্ক্রিয় করা হয়। সেই পাঁশকুড়া বোমাকাণ্ডের কিনারা গ্রেফতার মূল অভিযুক্ত এক যুবক। এই যুবকই ফোন করেছিলেন দোকান মালিককে
গোডাউনে বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেফতার। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, কেন এই রকম বিস্ফোরক জাতীয় কিছু রাখলেন ওই যুবক? ওই যুবক এর আগে বহু মালপত্র কিনেছেন ওই দোকান থেকে এবং সেই বাবদ প্রায় 30,000 টাকারও বেশি এখনো ডিউ রয়েছে, বাকি রয়েছে, এবং সেই টাকা না দিয়ে ওই যুবক আবারও নতুন করে আরো মালপত্র কিনতে গিয়েছিলেন এবং সেখানে দোকানদার ব্যবসায়ী তিনি জানান যে আগের যে বকেয়া সেটা মেটানোর পরই নতুন করে বাকি নিতে পারবেন। সেইটা বলার পর থেকেই তার রাগ হয় এবং সে এই কাণ্ড ঘটায় এবং একেবারে নিঃশব্দে লুকিয়ে এসে দোকানের ভেতর রেখে গিয়ে বাইরে থেকে হুমকি মেসেজ দিতে থাকে এবং যেটা দিনভর গতকাল নাজেহাল হয়েছে পুলিশ এবং শেষ পর্যন্ত পুলিশ সফল হয়েছে তাকে পাকড়াও করতে। ধন্যবাদ সুজিত। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল যাদব কি বলছেন দেখে নেওয়া যাক। ইতিমধ্যে আমরা পেলাম কি লোকটি যে বাড়ির দোকানের মালিকের ছেলে রজত, তার মোবাইলে একটা ফোনও এসেছিল সকাল 9টা 1-এ, তারপরে আবার 9টা 11, 9টা 23, 9টা 19, 4টা কল আর 2টা এসএমএসে হিন্দিতে লেখা ছিল যেখানে ও হুমকি দিয়েছে দোকানটাকে ওড়ানোর জন্য। তারপরে আমরা ওই ফোন নাম্বারকে ট্রেস করলাম আর ডিজিটাল এভিডেন্স যেটা আমাদের আছে সেই এভিডেন্সগুলো কালেক্ট করে আমরা কালকে সন্ধ্যার মধ্যে 8টার দিকে আসামিকে অ্যারেস্ট করতে পারলাম। আসামি স্বীকার করেছে পুরো কি এই পুরো ঘটনাটাও করেছে। চলে যাচ্ছে হাবড়ায়। দম্পতি খুনে ধৃত অভিযুক্ত। দত্তপুকুরে নীলগঞ্জ থেকে ধৃত তন্ময় বর। গতকাল 2 সন্দেহভাজনকে আটক করে পুলিশ। জেরা করেই মূল অভিযুক্ত তন্ময় বরের খোঁজ। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলমের সঙ্গে। জিয়াউল, কবে ঘটেছিল, কি ঘটেছিল ঘটনাটা? দেখো, হাবড়া টুনিপাড়ার লন্ডন পাড়ায় এক দম্পতিকে গুলি করে খুন করা হয়েছিল। অভিযোগ হচ্ছে এই দম্পতির ভাইজির সঙ্গে প্রেম ঘটিত সম্পর্ক ছিল। তন্ময় বর বলে এক যুবকের পার্শ্ববর্তী এলাকায় তার বাড়ি। ফলে গভীর রাতে তার বাড়িতে যায় এবং বাড়িতে ঢুকেই গুলি করে তাদেরকে হত্যা করা হয়, খুন করা হয়। এই ঘটনার পর থেকে কিন্তু এই তন্ময় বর পলাতক ছিল এবং এই ঘটনায় পুলিশ তার পরিবারের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রায় 48 ঘন্টার মধ্যেই পুলিশ সাফল্য এই ঘটনায়। কারণ তন্ময় বর দত্তপুকুরের নীলগঞ্জ এলাকা থেকে আত্মগোপন করেছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি করে এবং তাকে ধরে আজকের বারাসাত আদালতে পাঠানো হয় এবং সেই সময় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সেই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে এখনো সেই আগ্নেয়াস্ত্র খোঁজ পাওয়া যায়নি। ফলে তাকে পিসি নেওয়া হয়েছে। পিসি নেওয়ার পরেই তাকে জিজ্ঞাসাবাদ হবে কোথায় সে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং কেন এই ঘটনার সঙ্গে ঘটালো সেই ব্যাপারটাও কিন্তু পুরো তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জিয়াউল। ফ্যাশন ডিজাইনার সর্বরী দত্তর অস্বাভাবিক মৃত্যু। গতকাল রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে দেহ উদ্ধার। বাথরুমে চিত হয়ে পড়েছিল সর্বরী দত্তর দেহ। বাঁ পায়ে গোড়ালির ওপরে কাটা দাগ, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কিভাবে পায়ে কাটা দাগ এলো তা খতিয়ে দেখছে পুলিশ। চিত হয়ে পড়ে গেলে মাথার পেছনে আঘাত লাগার কথা, কিন্তু মাথার পেছনে বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। সেক্ষেত্রে ইন্টারনাল ইনজিউরি হতে পারে। ময়নাতদন্তের আগে মৃত্যুর আসল কারণ, দেহের কোথায় কোথায় আঘাত রয়েছে, কী কারণে আঘাত সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পুলিশ। পারিবারিক চিকিৎসক অমল ভট্টাচার্যের দাবি, দেহের পাশে রক্ত পড়ে থাকতে দেখেন তিনি। কানের পাশে আঘাতের চিহ্ন ছিল দাবি চিকিৎসকের। ছেলে অমলিন দত্তের দাবি, সর্বরী দত্ত অনেক ওষুধ খেতেন। বিশ্বকর্মা পুজোর জন্য তিনি বাড়িতে ছিলেন না। মায়ের সঙ্গে তার বুধবার শেষবার দেখা হয়। আমরা নিচে নেচে ঘর খুলেছি। উনি যেহেতু রেগুলার বেরিয়ে যেতেন, মানে গতকাল পরশুদিন উনি বেরিয়েছেন, উনি স্বাভাবিক জীবন যাপন করেন সেই জন্যে, এবং আমরাও ব্যস্ত উনিও ব্যস্ত। ফলে এখানে খোঁজ করার তো কিছু নেই, এটা যে রেগুলার বেসিস। আমি ওয়ার্কশপে যাই, উনিও ওয়ার্কশপে যান। ফলে এটা বহুদিনই হয় যে আমরা না বিজনেস, ওর আলাদা ওয়ার্কশপ, আমার আলাদা ওয়ার্কশপ। কালকে কি মা বেরিয়েছিলেন কোথাও সর্বরী দেবী? সকালে পরশু দিন বেরিয়েছিলেন, গত পরশু দিন বেরিয়েছেন। ফলে আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো ছিল তো সেইগুলো দেখুন, এই প্রশ্নগুলো তো আপনার করার কথা নয়।
আপনারা ফার্স্ট টাইম কখন বুঝতে পারলেন, কখন আমি বহুবার সব বলেছি, জানতে পারবেন। জীবিত কখন দেখেছিলেন লাস্ট, মানে শেষ আমি কখন জীবিত বলে? ডিনারেই দেখেছি, ডিনারেই সার্টিফিকেট কি দিয়েছিল চিকিৎসক? 2020 সালে মন খারাপের বছর। ঋষি, ইরফান, সুশান্তের পর তালিকায় নতুন নাম শর্বরী দত্ত। বৃহস্পতিবার রাতে বাড়ির শৌচাগার থেকে ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ উদ্ধার। চোখের নিচে পুরু কাজলের রেখা, কানে গলায় ভারী রূপোর গয়না, নাকে পেল্লাই নথ, আঙুলে বেশ কয়েকটি আংটি। ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত বলতে এই চেহারাটাই চোখের সামনে ভেসে ওঠে। বৃহস্পতিবার রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয়। তিনি চলে গেলেন, রয়ে গেল শর্বরীর তৈরি অমূল্য সব পোশাক। জনপ্রিয় কবি অজিত দত্তের মেয়ে শর্বরী সাহিত্য চর্চা, বই, থিয়েটার, পেন্টিং এই সবের মধ্যে বড় হয়েছেন। নিজেকে প্রকাশ করার মাধ্যম কোনটা বুঝে উঠতে পারতেন না। পড়াশোনার পাঠ চুকে গেলে অল্প বয়সে বিয়ে হয়ে যায় শর্বরীর। একেবারে যৌথ পরিবারের গিন্নি হয়ে ওঠেন তিনি, কিন্তু মনে ঘুরপাক খেত নানা রকম ডিজাইন। 1991 সালে শখ করে একটি ঘরোয়া প্রদর্শনী করেন তিনি। মোটামুটি সব বিক্রি হয়ে যায়। প্রথম থেকেই শর্বরী পুরুষদের জন্য পোশাক বানান। বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের সংস্কৃতি হয়ে উঠেছে তাঁর কাজের ইন্সপিরেশন। মূলত র সিল্ক ও তসরের ওপর কাজ করতেন শর্বরী। বাংলা সেলেব্রা তো বটেই, তার সঙ্গে MF হোসেন, সুনীল গাভাস্কার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব সহ বিভিন্ন তারকাদের জন্য ডিজাইন করেছেন শর্বরী। অভিষেক বচ্চনের বিয়ের পোশাক তাঁরই করা। পুরুষদেরও যে ফ্যাশন হতে পারে তা শিখিয়েছেন